প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রতিদিনের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান একুশে দুপুরে সবাইকে আমন্ত্রণ ও শুভেচ্ছা। শুভেচ্ছা আপনাদেরকেও যারা দেশের বাইরে বসে একুশে দুপুর দেখছেন, শুভ দুপুর। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে গল্প স্বল্প পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী লেখক ও গীতিকার জাহাঙ্গীর রানা। আর অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া আফরিন। এবারের আয়োজন এই দিনে এই পর্বে থাকছে বিশেষ দিন এবং বিশিষ্ট জনের জন্ম মৃত্যু শ্রদ্ধাঞ্জলি। ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 সালে 12 সেপ্টেম্বর উত্তর 24 পরগনা জেলার মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা উপন্যাসের গতানুগতিকতার মধ্যে তার মৌলিকতা ও সরস নবীনতা এক বিস্ময়কর ঘটনা। প্রাকৃতিক সৌন্দর্য ও গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবন আচরণের সজীব ও নিখুঁত চিত্র তার উপন্যাসের মূল বিষয়। তিনি প্রকৃতি ও মানব জীবনকে অবিচ্ছিন্ন অখণ্ড সত্তায় ধারণ করেছেন তার সাহিত্যে। বিভূতিভূষণের ভাষা মধুর ও কাব্যধর্মী। গীতিকবি ব্যক্তিত্ব সাপেক্ষে দৃষ্টিভঙ্গি তার ছোট গল্পগুলোর মধ্যে পরিস্ফুট। তার রচিত গ্রন্থাবলী পথের পাঁচালী, অপরাজিত, দৃষ্টি প্রদীপ, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, দেবযান, ইছামতি, ছোট গল্প সংগ্রহ, মেঘ মোল্লার, মৌরিদুল, যাত্রা বদল, কিন্নর দল, আত্মজীবনীমূলক রচনা তৃণাঙ্কুর উল্লেখযোগ্য। পথের পাঁচালী ও অপরাজিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ কীর্তি ও বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ বিশেষ। 1950 সালের 1 সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুদিনে তাকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায়। এবার আমন্ত্রিত অতিথির সাথে গল্প স্বল্প আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন প্রবাসী লেখক ও গীতিকার জাহাঙ্গীর রানা। আসুন কথা বলি আমাদের আজকের অতিথির সাথে। স্বাগত একুশে দুপুরে। কেমন আছেন রানা ভাই? আমি অনেক ভালো আছি। আপনাদের অনেক ধন্যবাদ আজকে আমাকে ডাকবার জন্য। আমাদেরও ভালো লাগছে যে আজকে আপনি আমাদের মাঝে আছেন। প্রথমে যে বিষয়টি জানতে চাইছি, যে আমি একটু আগে আপনাকে বলছিলাম যে আমি ডেজিগনেশনটা দিচ্ছেন প্রবাসী লেখক ও গীতিকার। আমি জানি যে আপনি দীর্ঘদিন যাবৎ প্রবাসে বসবাস করছেন, ইংল্যান্ডে আছেন, লন্ডনে। তো যে বিষয়টি হচ্ছে যে এতদিন প্রবাসে থেকেও এই যে লেখালেখি বা গান লেখা, গীতিকার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করা কিভাবে সম্ভব বা কিভাবে সময় পাচ্ছেন? এটা হচ্ছে ইচ্ছা যদি থাকে, আপনি যদি চাঁদেও যান সেখান থেকেও লিখতে পারবেন। আর যে দেশের যে বিষয়টা থাকে, যখন আপনি দেশের বাইরে থাকবেন, দেশের প্রতি মমত্ববোধ, দেশাত্মবোধ আরো বেড়ে যায়। আর সময়টা বের হয় এভাবে যে যদি ওই যে বলে না যে যে আপনি যদি গানের মানুষ হন, যেখানে যাবেন গান খুঁজবেন, কবিতার মানুষ হন, যেখানে যাবেন কবিতাটাকে খুঁজবেন। ইচ্ছাটাই হচ্ছে আসল, আমি যেভাবে দেখি আর কি। আচ্ছা, ইচ্ছাটা অনেক বেশি, সেটা না থাকলে আসলে কোনো কাজ করা সম্ভব না। কিন্তু প্রবাসে যারা থাকে তারা তো আসলে অনেক ব্যস্ত থাকে। ওই জায়গা থেকে আসলে সময়টা নির্ধারণ করা, যে লেখালেখির ক্ষেত্রে বা গান লেখার ক্ষেত্রে কতটুকু সময় পান আসলে, আর ভাবনাটা আসলে কিভাবে আপনি সেই বিষয়টি আপনি কাজে লাগান, নিজের ভাবনাগুলো? সময়টা হচ্ছে যে একটা মানুষ কত কাজ করবে? 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা। তারপরে তো কত ঘন্টা থাকে? যদি 10 ঘন্টা আমি বাদ দিই, 14 ঘন্টা থাকে। 6 ঘন্টা ঘুম, তারপর আর 8 ঘন্টা থাকে। 2 ঘন্টা বাদ দিলাম অন্যান্য কাজে, তারপরে কিন্তু 5-6 ঘন্টা থাকে, বের করে নেওয়া যায়। আচ্ছা, আমরা যতটুকু জানি যে আপনার লেখালেখিটা অনেক ছোটবেলা থেকেই শুরু। তো সেই অনুপ্রেরণার জায়গাটা যদি জানতে চাই যে সেটা কোথা থেকে আসলে? আমার মা ছোটবেলায় গান করতেন। আমার ঠিক মনে আছে, আমার নানা কলকাতা থেকে আমার মাকে হারমোনিয়াম কিনে দিয়েছিলেন। সেটা অনেক আগের ঘটনা। সেই ভাঙা হারমোনিয়ামটি অনেকদিন ছিল আমাদের বাড়িতে। আর বাবা নাটক করতেন মফস্বলে, রক্তের মধ্যে ছিল। সেই থেকেই বোধহয় আর কি শুরুটা, অনুপ্রেরণা। তো মায়ের গানের সেই প্রভাব থেকে কি আসলে নিজে গীতিকার হিসেবে অভিষেক করা, সেই জায়গাটা তৈরি? আমি তাই মনে করি। তো এই ক্ষেত্রে কতটুকু আসলে হেল্প করেছে আপনার পারিবারিক, যদি পরিবেশটা বলি, পরিমণ্ডলটা বলি, বা সাপোর্টের দিক থেকে, যে মা যেহেতু গান করতেন, এই যে গীতিকার হিসেবে নিজেকে তৈরি করতে বা গড়ে তোলাতে আসলে কতটুকু সাপোর্ট করেছে? অনেক সাপোর্ট হয়েছে। আমি যখন ছোটবেলায় ক্লাস 3-4 পড়ি, তখন মায়ের মুখে শুনেছি, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, কিংবা ওই যে তোরা দেখে যা আমি না মায়ের কোলে। সেই সুরগুলো আমাকে আমার ভেতরে একটা ইসলামের গান জি তৈরি করেছে ভেতরে ভেতরে। আর বাবা নাটক করতেন, আমি ছোটবেলায় মায়ের কোলে বসে বাবার নাটক দেখেছি। এই ক্ষেত্রে কি আসলে প্রথমে কি গান দিয়ে কি শুরু হয়েছিল? যেহেতু ছোটবেলায় সবারই গান বা নাচ দিয়ে শুরু হয়, যেহেতু আপনার মা করেছে গান দিয়ে কি আসলে শুরু হয়েছিল? এবং গান থেকে কি মনে হয়েছিল যে আসলে আমার গীতিকার হিসেবে কাজ করা উচিত, আমি লেখালেখিটা আমার আসলে সিরিয়াসলি নেওয়া উচিত, এরকম কি আসলে কোনো বিষয় হয়েছিল? না, আসলে শুরুটা হয়েছিল কবিতা দিয়ে। ওই যে কবিতা, বাঙালি সবাই কবি হয়ে যায় ছোটবেলায়। ক্লাস 6-7 পড়া অবস্থায় একটা লিটল ম্যাগাজিন আমার কবিতা ছাপা হলো, সেই থেকে শুরু। আর যখন ক্লাস 10 উঠি, তখন আমার এক ফ্রেন্ড বললো যে আমি একটা গান করবো, নতুন গান, তুমি একটা গান লেখো আমার জন্য। সেই ক্লাস 10 যে উঠে যে গান লিখেছিলাম, সেই গানের যে যাত্রা শুরু আজও চলছে।
আচ্ছা, গীতিকার হিসেবে নিজেকে তৈরি করার আগে কিন্তু আপনাকে গান বুঝতে হবে, গান শুনতে হবে, কোন মানে গানগুলো আসলে দেখার বিষয় আছে। তো এই ক্ষেত্রে আপনার আসলে কোন গানগুলো আপনি বেশি পছন্দ করেন এবং সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে আসলে কোন ধরনের লেখা আপনার পছন্দ? গানের যে ছোটবেলায় তো একটা বিষয় ছিল যে আমরা এক ধরনের গান পছন্দ করি, বয়স বাড়ার সাথে সাথে কিন্তু গানের রুচি পাল্টায়, ভাবনাগুলো পাল্টায়, চিন্তাগুলো পাল্টায়। একসময় ফিল্মের গান শুনতাম ক্লাস 6-7 রেডিওতে, ঢাকা গো ঢাকা কো, ওই যে রেডিওতে সেই গানগুলো শুনেছি। পরবর্তীতে আধুনিক গানগুলো ভালো লাগতে শুরু করলো, পরবর্তীতে রবীন্দ্রনাথের গান। কিন্তু মূলত আধুনিক গানটাই আমার বেশি ভালো লাগে এবং তার সাথে সাথে আমাদের বাউলঙ্গের ফোক গানগুলো। এই যে বাউলঙ্গের কথা বলেন, আমরা জানি যে রাধা রমন, তারপর হচ্ছে হাসন রাজা, লালনের কথা বলতে পারি, মানে তো এই গানগুলো যদি আমরা বলি যে এইগুলো আপনার গানের ক্ষেত্রে কি পরিমাণ প্রভাব ফেলেছে, গান লেখার ক্ষেত্রে? অনেক প্রভাব ফেলেছে। একটু কথা বলি আপনাকে এই প্রসঙ্গে। আমি প্রায় কথা বলে থাকি যে আমাদের যে জিসাস খ্রিস্টের জন্মের প্রায় 1000 বছর আগে হোমার সেই গ্রিসে বসে ইলিয়াড লিখলেন। তারা কিন্তু জিসাস খ্রিস্টের তো প্রায় কত বছর হলো, 2100 বছর, তারও 1900 বছর আগে হোমার ইলিয়াড লিখলেন এবং সেই সমস্ত জায়গায় মানুষকে কিভাবে সুন্দর করে উপস্থাপন করা যায়, কত নান্দনিক ভাবে উপস্থাপন করা যায়, সেটা হোমার আমাদের শিখিয়েছেন। আপনি দেখবেন গ্রিস সাহিত্যে গ্রিস কবিরা সেই সময়ে তারা মানুষকে বড় করে দেখেছেন, মানবতার জয়গান গেয়েছেন, তাদের দেবতাকেও তারা মানুষের আদলে গড়েছেন, এঁকেছেন। তো আমি তো মনে করি 21 শতকের পৃথিবীতে এসে আমরা আমাদের গানে কবিতায় সেই মানবতার জয়গানটাই তুলে ধরবার চেষ্টা করছে। আচ্ছা, কোন বিষয়গুলো আসলে আপনি যখন একটি গান লিখেন নিশ্চয় কোনো না কোনো বিষয় আপনার মাথায় থাকে বা কোনো একটা পরিবেশ দেখেন, এটা মানবতার বিষয় হতে পারে, সেটা প্রেম প্রকৃতি সব পর্যায়ে হতে পারে। তো আসলে কোন বিষয়গুলো থেকে আপনি আসলে লেখালেখি করেন বা চিন্তা ভাবনা বা সুরকারকে কি চিন্তা করে বা কে গান করছে সেটাও কি চিন্তা করে আসলে লেখালেখি করেন? একদম ঠিক, একটা ভালো প্রশ্ন করেছেন। আমি কিছুদিন আগে আমার একটা অ্যালবামে কাজ করেছেন আনিসুর রহমান তনু, শ্রদ্ধা আনিসুর রহমান তনু আমার বড় ভাই। ওই উনি যে ধরনের গান করেন, আমি যখন গানগুলো দিলাম ওনাকে, আমি ভাবলাম যে তনুভাই সুর করবেন, আমার মনে হয় এই গানগুলো তনুভাইয়ের জন্য ভালো হবে। আবার তনুভাইও জানেন যে আমার গানগুলো যখন সুর করবেন কোন শিল্পীকে দিয়ে গাওয়াবেন। এই অ্যালবামের কাজ করতে গিয়ে আমাকে বললেন যে রানা, আমি তো সাকিলা জাফরকে দিয়ে গানগুলো করাবো, শম্পাকে দিয়ে করাবো, শম্পা রেজা, তপন চৌধুরীকে দিয়ে করাবো, তুমি এই ধরনের গান দাও। এই বিষয়ে আপনি যে প্রশ্নটা করেছেন, কে সুর করবে এবং কে গান করবে তার উপরে কিন্তু নির্ভর করে কোন ধরনের গান হবে। এতে কি আপনার কি মনে হয় যে যেহেতু শিল্পীকে আমরা দেখে করছি, মাথায় রেখে কাজ করছি, সুরকারকে মাথায় রেখে কাজ করছি, এক্ষেত্রে গীতিকার হিসেবে আপনার যে জায়গাটা, সেই জায়গাটা যে স্বকীয়তা একটি বিষয়, নিজস্বতা, সেই জায়গাটা কি অনেকটা বিনষ্ট হওয়ার কি সম্ভাবনা থাকে? হ্যাঁ, এটা আরেকটা প্রশ্ন। এই প্রশ্নটা আমরা আমার বন্ধুদের মধ্যে আলাপ করি যে যখন একটা বেঁধে দেওয়া হয় যে এই ধরনের গান চাই, আমি তো মনে করি স্বকীয়তা কিছুটা হলেও নষ্ট হয়, কিন্তু উপায় তো নাই। আপনাকে শিল্পী ভেবে গান করতে হবে, সুরকার ভেবে গানগুলো সেট আপ করতে হবে। যেমন কয়েকদিন আগে শেখ সাদি খান বা আমাদের বাংলাদেশের প্রখ্যাত সুরকার সাদি ভাই আমার একটা গান শুরু করেছেন, আমি পাশে বসা ছিলাম। তো উনি কোন লেভেলে গান করবেন এটা মাথায় রাখতে হয়। এতে করে তো কিছুটা নিজের ভাবনার ছাড় দেওয়ার যে বিষয়টা এসেই যায়। আমরা জানি যে কিছুদিন আগে আপনার লেখায় একটি সুবীর নন্দীর একটি মানে অ্যালবাম বের হয়েছে। আমরা জানি যে আমাদের দেশে বিখ্যাত একজন শিল্পী, তার স্বপ্ন বুনবে বুকে এই অ্যালবামটি বেরোচ্ছে, এখানে আপনি গানগুলো আপনি লিখেছেন। তো আসলে সুবীর নন্দীর সাথে আমরা জানি ওনার গানগুলো অনেক সুন্দর হয়, কাজ করতে গিয়ে আসলে অভিজ্ঞতাটা কেমন হয়েছে আপনার? সুবীরদা দেশের বাড়ি আমার একদম অঞ্চলে, আমার অঞ্চলে হবিগঞ্জের বানিয়াচং, একটা বিখ্যাত একটা জায়গা, সেখানে ওনার জন্ম। আর আমার বাড়িটা পাশের থানে নবীগঞ্জ, বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম। হ্যাঁ, আপনি জানেন এটা? হ্যাঁ, ঠিক তাই। তার পাশেই হচ্ছে নবীগঞ্জ, আমার বাড়ি হচ্ছে নবীগঞ্জ। তো আমি দাদার গানের প্রেমে পড়েছি সেই হাই স্কুল থেকেই। তারপরে দাদা আমার গান করবে চেষ্টা করেছে, দাদা করবে না। ওই যে সেই কৈশোরে বললো আরো অনেকদিন পরে বড় হোক, ভালো লেখো, তারপরে এসো। 2005 না 2006 ওনার কাছে গেলাম, গান দেখলো, তারপরে আমাকে একদিন লন্ডন ফোন করে প্রায় 6 মাস পরে বললো আমি তোমার গান করব। উনি নিজেই শুরু করেছে। ওই যে অ্যালবামটার কথা আপনি বললেন, এটা হচ্ছে উজ্জ্বল সিনহা, এটা হচ্ছে মিউজিক কম্পোজার, কিন্তু টিউন করেছে সুবীরদা, আর একটা গান উজ্জ্বলদা করেছে। এটা আমি বলবো যে এই অ্যালবামের মধ্যে আরেকজনের অনেক বড় একটা অবদান আছে। প্রসঙ্গটা হচ্ছে আমি যেহেতু দেশের বাইরে থাকি, এই কাজগুলো মেনটেন করবে কি? তো আমার এক ছোট ভাই আছে, সে এখন ঢাকা ইউনিভার্সিটির নাট্যকলার টিচার, সুদীপ চক্রবর্তী। সে প্রতিনিয়ত সুবীরদার সাথে সেতুর মতো লেগে থেকেছে এবং অনেকটা তার কারণেই অ্যালবামটা সেই সুদীপের সেই অক্লান্ত পরিশ্রমের কারণে এবং সুবীরদার অক্লান্ত চেষ্টা এবং আন্তরিকতার কারণে বাজারে এসেছে অ্যালবামটি। আচ্ছা, এবং সুবীর নন্দীর কথা বলতেই হয় যে আসলে এরকম শিল্পীদের
মানে অ্যালবামে কাজ করা গীতিকার হিসেবে, এটা কিন্তু আপনার জন্য একটা অ্যাপ্রিসিয়েশন, মানে এরকম অ্যাপ্রিসিয়েশন পেলে একটা কাজ করার কিন্তু আপনাকে অনেক বেশি উজ্জীবিত করে। তো এই ক্ষেত্রে আমি জানতে চাই যে এই ধরনের শিল্পীদের সাথে কাজ করার কিন্তু আপনি বলেন অভিজ্ঞতাটা, কিন্তু কাজ করতে গিয়ে আসলে আপনার যে কাজের পরিবেশটা কতটুকু ছাড় দিতে হয় আর কতটুকু আসলে অ্যাড করতে হয় যদি বলতেন। সুবিরদার সাথে আমাকে ছাড় দিতে হয়নি। আমার গানের 10টা গান করেছেন, একটা গানের একটা শব্দ চেঞ্জ করেছেন, আর কোথাও উনি শব্দ চেঞ্জ করেননি। তনু ভাই, আনিসুর রহমান তনু অসাধারণ একজন, অনেক বড় মাপের একজন সুরকার, আমার কোনো কথা চেঞ্জ করেননি। কিন্তু আবার দেখা যায় একজন ওই মাপের একজন সুরকার না, কিংবা ওই লেভেলের না, দেখা যায় তারা গানটাকে কেটে কুটে একদম গানটাই আর থাকে না। এইগুলো ভাল লাগে না। কিন্তু যারা বড় হন, মহান হন, তাদের সেই ক্ষমতাটা থাকে। তো আপনি তো আসলে অনেক দিন যাবত লিখছেন গান, এবং এখনকার গানগুলো যে ব্যাপারটা মানে যে বিষয়টি দাঁড়াচ্ছে, অনেকেরই হয়তো অভিযোগ থাকে যে আগের গানগুলো অনেক সুন্দর ছিল, কথাগুলো অনেক বেশি স্ট্রং ছিল, মেলোডিয়াস ছিল, কিন্তু এখনকার গানের কথা যদি বলি, সুরের দিক থেকে বলি, অনেকটাই কিন্তু দেখা যায় যে কয়েকদিন পরে জনপ্রিয়তা পাচ্ছে, কয়েকদিন পরে হারিয়ে যাচ্ছে। এক্ষেত্রে আপনি কি বলবেন গীতিকার হিসেবে, যে একটা গানকে যদি কালজয়ী করার ক্ষেত্রে, স্থায়িত্ব করার ক্ষেত্রে আসলে কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত? প্রথমত তো কথার মধ্যে একটা কবিতা থাকতে হবে, কথার মধ্যে একটা গল্প থাকতে হবে, ছবি থাকতে হবে, এবং যিনি সুর করবেন তিনিও যদি সেরকম কথা এবং সুরের মধ্যে যদি একটা ভালো কম্বিনেশন হয়ে যায়, তাহলে কালজয়ী হতে পারে। সেটা ইচ্ছে করে কোনো গানকে কালজয়ী বানানো যায় না। সময়ের হাত ধরেই অনেক সময় কিছু কিছু কাজ কালজয়ী হয়ে যায়। এক্ষেত্রে আপনার কি মনে হয় যে এখন তো অনেক ধরনের চটুল টাইপের গান হচ্ছে, নকল সুর হচ্ছে, তো কথার ক্ষেত্রেও দেখা যায় যে অসামঞ্জস্যতা দেখা যায়, তো এক্ষেত্রে আপনার কি মনে হয় যে শ্রোতারা কি আসলে গানগুলো শুনছে, কিছুটা জনপ্রিয় পাওয়ার পরে হারিয়ে যাচ্ছে, এই বিষয়গুলো কি আপনার মনে হয়? আমার মনে হচ্ছে যে অডিও শিল্প, বাজারটা বিনষ্ট হচ্ছে কিনা? অডিও শিল্প তো এমনিতেই মরে যাচ্ছে। আপনি জানেন যে নেটের কারণে আমাদের এই প্রযুক্তি অনেক দিয়েছে, কিন্তু একটা কি বলে মেমোরিতে 20 টাকা দিয়ে 1000 গান নেওয়া যাচ্ছে, 50 টাকা দিয়ে। মানুষ আর অ্যালবাম কিনে না। এটা আমাদের একটা খুব মানে ভালো সংবাদ না আমাদের জন্য। কিন্তু আপনি দেখবেন, আমার মনে হচ্ছে আমি ইদানিং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য গান লিখছি। গত 10 বছর ধরে আমাদের যে বাউল অঙ্গের গান, সেই গানগুলো আমি শিল্পীদের কাছে নিয়ে যাচ্ছি। ঢাকার মিরপুরে শাহ আলী বগদাদির মাজারের পাশে অনেক শিল্পী থাকেন, সেখানে আমি কিছু চমৎকার শিল্পীর সন্ধান পেয়েছি। রুমা সরকার, মুক্তা সরকার, মাখন ভাই, এরা এত চমৎকার কাজ করে। এদের গানের রেঞ্জ, গাওয়ার যে মনে হয় ভিতরে ঢুকে গানগুলো করে, তাদের কাছে, এবং গ্রেটার ময়মনসিং, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সিলেট, এই সমস্ত জায়গায় বাউল শিল্পীদের গলায় আমার গানগুলো তুলে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এবার একটু আপনার লেখালেখি প্রসঙ্গে আসি। গান লেখা নিয়ে কথা বলছিলাম, কারণ সম্প্রতি 2013 যে 21শে বইমেলা গেল, অমর 21শে বইমেলা, সেখানে আপনি একটি বই বের হয়েছে, আনন্দ গান চোখের জলে। তো এই বইটি সম্পর্কে একটু জানতে চাইছি, যে এটাই সম্ভবত আপনার প্রকাশের ক্ষেত্রে প্রথম বই, তো এই বইটি সম্পর্কে জানতে চাইছি। এটা আনন্দ গান চোখের জলে হচ্ছে আমি যে বললাম ছোটবেলায় কবিতা লিখতাম, পরে একটা সময় মনে হলো যে আমার জন্য কবিতা না, অনেক কঠিন হয়ে, কবিতাটা এত কবি বাংলাদেশে, এত ভালো ভালো কবিতা হয়। আমার একটা সময় যখন ইন্টারে পড়তাম, অনার্সে ভর্তি হলাম, মনে হলো না এই কবিতা আমি লিখবো না, পারবো না। কিন্তু আবার গানের সাথে একদম ডুবে যেতে শুরু করলাম। পরে ফেসবুকে নেটের কারণে ওই নন্দিতা প্রকাশ, যিনি প্রকাশ করেছেন, তার যে ওনার, তার সাথে আমার একটা যোগাযোগ হয়ে যায়, বিবি রঞ্জন। উনি আমাকে বলেন, আপনি তো ভালো লেখেন ফেসবুকে, আপনি কি কবিতা লেখেন, গল্প লেখেন? বললাম কিছু গল্প আমার আছে। তো কবেকার বললাম যে 8 বছর, 10 বছর, 15 বছর আগের। উনি বলেন না, নতুন গল্প চাই। আমি কিছু নতুন গল্প পাঠালাম, মনে পছন্দ হলো, বই বের হয়ে গেল। 2014 সনের যদি অমর 21শে বইমেলার কথা যদি জানতে চাই, তাহলে সামনে বইমেলা নিয়ে আপনার কি চিন্তা ভাবনা আছে? বই প্রকাশ করার ইচ্ছা আছে, বা কি ধরনের বই প্রকাশ করবেন আপনি? 14তে ওই একই প্রকাশনা থেকে আমার একটা কবিতার বই আসবে। আচ্ছা, মনে হয় কবিতার, আপাতত মনে হচ্ছে যদি ফুল ফোটে, এই নাম হবে কবিতার বইয়ের। আচ্ছা, গান লেখার ক্ষেত্রে আপনি বলছিলেন যে কোন বিষয়গুলো আপনার মাথায় আসে এবং সেই বিষয়গুলোকে আপনি গানের মাধ্যমে প্রকাশ করেন। বই লেখার ক্ষেত্রে আসলে কোন বিষয়গুলো নিয়ে আপনার কাজ মানে লিখতে বেশি ভালো লাগে? গল্পের বইয়ে আমি যেটা চেষ্টা করেছি, আমার জীবন, আমার চারপাশ, আমার আশেপাশের যে মানুষজন, আমার বন্ধু বান্ধব, তাদের কথা বলবার চেষ্টা করেছি। একটা গল্প আছে, এ জার্নি বাই বোট। আমরা সারা জীবন স্কুলে রচনা পড়েছি, কলেজে, এ জার্নি বাই বোট, একদম গতানুগতিক কথা আর কি। কিন্তু আমি আমার জার্নি বাই বোটে আমি বলেছি, আমার ছেলেবেলা আমরা নৌকো দিয়ে নানা বাড়ি যেতাম। সেই নবীগঞ্জ থেকে মৌলভীবাজার 10 মাইল 11 মাইল কি জায়গা হবে, সেই পানসি নৌকো দিয়ে সকালে বেরোতাম, সকাল 8টায় আর বিকেল 5টায় পৌঁছতাম। সেই যে সারা পথে খাবার দাবার, কোথায় নৌকা থামবে, কোথায় চা কেনা হবে, বিস্কিট কেনা হবে, কোথায় রান্না করা হবে, মাছ কেনা হবে, এই বিষয়গুলো, এবং নানা বাড়ির ঘাটে যখন নৌকা লাগতো, খালারা মামারা দাঁড়িয়ে থাকতেন, সেই যে আমার স্মৃতি, সেগুলো আমি বলেছি, সেই অনুভূতিগুলো।
মানে মজার যে ঘটনাগুলো আছে, মানে অনেকটা আত্মজীবনী বলা যেতে পারে যে আপনি চারপাশে যে বিষয়গুলো দেখেছেন ছোট থেকে এ পর্যন্ত। আরেকটি বিষয় আছে, আমি জানি যে আপনি গান লেখা এবং বই লেখা ছাড়াও আপনার আরেকটি পরিচয় আছে, সেটা হচ্ছে আপনি লন্ডনে বাংলা টিভিতে আপনি প্রেজেন্টেশন করছেন, যে জায়গাটা এখন আমি আছি এই জায়গাটা আপনি, আসলে ওখানে আপনি লাইভ প্রোগ্রাম করেন এবং মানে সেম ক্লাসিক্যাল গান নিয়ে আপনার একটা প্রোগ্রাম আছে। তো এই প্রোগ্রাম সম্পর্কে একটু জানতে চাইছি এবং প্রেজেন্টেশন একটু জানতে চাইছি। এটা হচ্ছে আপনি যেটা করছেন, আপনাকে কিন্তু আমার যে অনেক বেশি শক্তিটা ধারণ করতে হচ্ছে, ডমিনেশনটা থাকবে। 16 কোটি মানুষের জন্য আপনি প্রোগ্রাম করেন, আর আমরা লন্ডনে বাংলা টিভিতে, ইংল্যান্ডে কত হবে 5 লাখ বাঙালি, 5-6 লাখ, কিন্তু আমাদের অনুষ্ঠানটা সারা ইউরোপে মানুষ দেখে। এবং খুশির কথা হচ্ছে বাংলাদেশে 24 আওয়ার্স চালু হচ্ছে। তো আমার অনুষ্ঠানটা হচ্ছে আলাপন, আমার অনুষ্ঠানের নাম 2004 কি 5 থেকে শুরু হয়েছে, এখনো চলছে। এটা লাইভ প্রোগ্রাম না, রেকর্ডেড প্রোগ্রাম, কিন্তু আমরা চেষ্টা করি আমাদের বাংলা গানের আলোকিত মানুষ কিংবা আলোকিত বাংলা গানকে শ্রোতাদের সামনে প্রেজেন্ট করতে, যেন ইংল্যান্ডের মতো একটা জায়গায় থেকেও মানুষ সেই ফ্লেভারটা পায়, মানুষ যেন ভুলতে না বসে যে আমরা ভালো কিছু বাইরে থেকে তৈরি করতে পারি। তার মানে গানের সাথেই আছে কিন্তু। আচ্ছা, তো এই যে লাইভ প্রোগ্রাম, আপনি নিজেও জানেন যে লাইভ প্রোগ্রামে কিন্তু অনেক ধরনের সমস্যা থাকে, অনেক ধরনের মানে প্রবলেম আমাদের ফেস করতে হয়, প্রতিকূল অবস্থা থেকেও কিন্তু আমাদের একটি প্রোগ্রাম কিন্তু দিতে হয় দর্শকের সামনে। তো এক্ষেত্রে আপনার কিরকম অভিজ্ঞতা হচ্ছে? অনেকদিন যাবত আপনি এই প্রোগ্রাম করছেন, দীর্ঘদিন, তো আসলে অভিজ্ঞতার জায়গাটা জানতে চাচ্ছি। শিল্পী পাওয়ার সংকটটা একদম, আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে ওখানে যানজট নেই। না, যানজট নেই, এই কথাটার সাথে একটু দ্বিমত করি। যানজট অফিস আওয়ার একটু যানজট আছে, এক্স্যাক্টলি, স্কুল আওয়ার আছে, কিন্তু এখানে অনেক ভালো। এটা যদি যানজটের কথা বলেন সেটা কম, কিন্তু শিল্পী পাওয়াটাই হচ্ছে সংকট। আমি যে স্ট্যান্ডার্ড লেভেলের শিল্পী চাই সেটা অনেক সময় হয় না। আমি একটা প্রোগ্রামে হৈমন্তী দিকে নিলাম, হৈমন্তী শুক্লাকে, পরের প্রোগ্রামে অনুপ ঘোষালকে আনলাম, তারপরে তো আমি যে কাউকে ধরে আনতে পারবো না, আমাকে তাহলে ওই লেভেলটা মেনটেন করতে হয়। সেই জন্য অনেক সময় দেখা যায় 2 মাস কোনো আর্টিস্টই নাই, রিপিট চলছে, কিন্তু তবুও আমি ছাড় দেবো না। এটা অনেক ভালো একটি বিষয় বলেছেন যে মানে কম্প্রোমাইজ, কাজের ক্ষেত্রে কম্প্রোমাইজ না করার ক্ষেত্রে। একটি বিষয় জানতে চাই, আমাদের বাংলাদেশে অনেক চ্যানেল আছে, বাংলাদেশে হচ্ছে কি আমরা অনেক প্রোগ্রাম করছি, আপনি যেটা বলছেন 5-6 লাখ হয়তো পুরো ইউরোপে দেখছে। এই ক্ষেত্রে ওখানকার সংস্কৃতি যদি আমি জানতে চাই যে কি অবস্থায় আছে আমাদের বাংলাদেশের সাথে, বা আপনারা কিভাবে আসলে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ কমিউনিটির মধ্যে যদি বলি। এটা বলবো যে একটা জায়গা থেকে যদি বলি অনেক বিশাল কিন্তু একটা বড় কন্ট্রিবিউশন। দেখেন, আপনি একটু আগে বললেন যে এত কাজের, এত ব্যস্ততার মাঝেও লন্ডনের মতো জায়গা থেকে একটা মানে ফার্স্ট ওয়ার্ল্ডের একটা কঠিন সময় সংকুল জায়গা থেকে আপনি এই যে সময় বের করাটা, প্রোগ্রাম করাটা, সময় দেয়া, কবিতা করা, গান করা, নাচ করা, গল্প উপন্যাস লেখা, এটা আপনার কি মনে হয় না যেটা অনেক বড় একটা বিশাল ত্যাগ? অবশ্যই। অনেক ভালো লাগলো কথা বলতে বলতে, একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে। ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক সুন্দর করে আপনি আজকের অনুষ্ঠানে কথা বলেছেন, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। একুশে টিভির সকল শ্রোতা দর্শককে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, এই ছিল আমাদের 21শে দুপুরের আজকের আয়োজন। শেষ করছি, সবাই ভালো থাকবেন, আগামীকাল আবার দেখা হবে। শুভ দুপুর।